5 আগস্ট থেকে 8 ডিসেম্বর দামেস্ক যেন রূপ নিয়েছে ঢাকায়। বিগত সরকারের আমলে অনেকে বলেছিলেন আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ হয়ে যাবে সিরিয়া, অথচ সিরিয়ানদের অনুপ্রেরণা উৎস যেন 5 আগস্টের বাংলাদেশ। একই কৌশলে বিতাড়িত করা হয়েছে দীর্ঘ সময়ের স্বৈরশাসককে। 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটেছে সরকার বিরোধী বিদ্রোহীদের আক্রমণের মুখে। এরপরই দেশ জুড়ে উল্লাসে মেতে ওঠে লাখ লাখ মানুষ। কেউ কেউ দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং লুটপাট করে নিয়ে যায় মালামাল। বিদ্রোহীদের তোপের মুখে শুরুতে বাশার আল আসাদ একটি উড়োজাহাজে চড়ে দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন সেটা জানা যায়নি। পরে অবশ্য জানা যায় আসাদ দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজধানীর মস্কোয় গিয়ে আশ্রয় নিয়েছেন। টানা 5 দশকেরও বেশি সময় সিরিয়ায় শাসক হিসেবে আধিপত্য ধরে রেখেছে আসাদ পরিবার। 1971 সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল আসাদ ক্ষমতায় এসে প্রায় 3 দশক দেশ পরিচালনা করেন। তার শাসনের 1 দশক পর 2011 সালে সিরিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামলে কঠোর দমননীতি গ্রহণ করেন বাশার আল আসাদ। আন্দোলন বাড়তে থাকলে আসাদ তার বিরোধীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং দমননীতি আরও জোরদার করেন। এর ফলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। এই যুদ্ধে নিহত হন লাখ লাখ মানুষ। আসাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও অভিযোগ ওঠে। এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে তৈরি হয় সংঘাত শুরুর আগে থেকেই অনেক সিরিয়ান বেকারত্বের উচ্চ হার, দুর্নীতি এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনে রাজনৈতিক স্বাধীনতা খর্ব হওয়ার মতো বিষয় নিয়ে অভিযোগ তোলে। এসব নিয়ে নাগরিকদের মধ্যে দেখা দেয় ব্যাপক অস্থিরতা। দ্রুত ছড়াতে থাকে সংঘাত আর গড়ে ওঠে শত শত বিদ্রোহী দল। এক পর্যায়ে এই সংঘাত আসাদদের পক্ষে বা বিপক্ষে সীমাবদ্ধ না থেকে আরও জটিল হয়ে পড়ে। বিদেশি শক্তিগুলো বিভিন্ন পক্ষ নেয় এবং অর্থ, অস্ত্র এবং যোদ্ধা পাঠাতে শুরু করে। পরিস্থিতি আরও খারাপ হলে ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো বিদ্রোহী দলগুলো নিজ নিজ লক্ষ্য নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। সিরিয়ার কুর্দি যারা নিজস্ব শাসনের অধিকার চায় কিন্তু আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি, তারা সংঘাতে আরেকটি মাত্রা যোগ করে। জিহাদি সহ যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারের বিরোধিতা করেছিল, তারা প্রথমে দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছিল। পরে সিরিয়ার সরকার রাশিয়া এবং অন্য সহযোগীদের সহায়তায় দেশটির অধিকাংশ এলাকা পূর্ণ দখলে নেয়। সিরিয়ানদের এ যুদ্ধে আসাদ সরকারের প্রধান সমর্থক রাশিয়া এবং ইরান। তুরস্ক, পশ্চিমা শক্তি এবং কয়েকটি উপসাগরীয় আরব রাষ্ট্র সংঘাতে দলগুলোকে বিভিন্ন মাত্রায় সমর্থন দিয়েছে। সিরিয়ার যুদ্ধের আগেও রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল। 2015 সালে রুশ বাহিনী আসাদের পক্ষে একটি বিমান অভিযান শুরু করে, যা সরকারের পক্ষে যুদ্ধের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সশস্ত্র, প্রশিক্ষিত এবং ইরানের অর্থায়িত হাজার হাজার শিয়া মুসলিম যোদ্ধা সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে। তাদের বেশিরভাগই লেবাননের হিজবুল্লাহ থেকে আসা, তবে ইরাক, আফগানিস্তান এবং ইয়েমেনেরও রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের ভাষায় মধ্যপন্থী বিদ্রোহী গোষ্ঠীদের সাহায্য করে। তবে বিদ্রোহী যোদ্ধারা প্রভাবশালী শক্তিতে পরিণত হওয়ার পর থেকে তারা প্রাণঘাতী নয় এমন শয়তার দিকে যায়। 2014 সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন একটি বৈশ্বিক জোট সিরিয়ার বিমান হামলা শুরু করে এবং বিশেষ বাহিনী পাঠায়, যেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামে কুর্দি এবং আরব যোদ্ধাদের জোটটি উত্তর পূর্ব সিরিয়ার আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে নেওয়া এলাকা পুনরুদ্ধার করতে পারে এবং গোষ্ঠীটির পূর্ণ গঠনে বাধা হয়ে দাঁড়াতে পারে। যুদ্ধে সিরিয়ান ন্যাশনাল আর্মি বিভিন্ন মতাদর্শের অধীনে থাকা বেশ কয়েকটি গোষ্ঠীকে একত্রিত করে, যারা তুরস্ক থেকে অর্থ এবং অস্ত্র সহায়তা পায়।
এই জোটে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে আহরার আল শামের মতো গোষ্ঠী, যাদের লক্ষ্য হলো আসাদ সরকারের পতন ঘটানো এবং শরিয়া আইন দ্বারা পরিচালিত একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তুরস্ক মূলত কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের নিয়ন্ত্রণে রাখতে বিরোধী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামের এই জোটে কুর্দি এই গোষ্ঠীর প্রাধান্য রয়েছে। তুরস্ক মনে করে ওয়াইপিজি তাদের নিষিদ্ধ কুর্দি গোষ্ঠীর একটি অংশ। তুরস্কের সেনা এবং তাদের মিত্র বিদ্রোহীরা সিরিয়ার উত্তর সীমান্তে কিছু এলাকা দখলে নিয়ে নেয়। সরকারি বাহিনী ইদলিবে শেষ বিরোধী ঘাঁটির উপর আক্রমণ চালাতে চাইলে তাতে বাধা দিতে হস্তক্ষেপ করে। ইরানের প্রভাব মোকাবেলায় সৌদি আরব যুদ্ধের শুরুতেই বিদ্রোহীদের অস্ত্র এবং অর্থ দেয়। আসাদের সঙ্গে এক দশকের বেশি সময় ধরে সম্পর্কে না থাকলেও তারা সিরিয়াকে আরব দেশগুলোর মধ্যে ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা শুরু করে। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি এবং হিজবুল্লাহ ও অন্যান্য শিয়া গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর বিষয়ে ইসরায়েল এতটাই উদ্বিগ্ন যে তারা এই অস্ত্র পাঠানো বন্ধ করতে বিমান হামলা বাড়িয়ে দেয়। সিরিয়া স্বাধীন হওয়ার গল্পে অনেক বিদ্রোহীদের অংশগ্রহণ রয়েছে। প্রাথমিক হামলার নেতৃত্ব দিয়েছে ইসলামী পন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এই সংগঠনটি সিরিয়ার ইতিহাস এবং সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সহ অনেক দেশে এসটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে এটি তালিকাভুক্ত। 2011 সালে প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীটির নাম ছিল জাবাত আল নুসরা, যা ছিল সরাসরি আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সাথে সংযুক্ত। এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত আইএস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি। এই গোষ্ঠীটি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী এবং প্রাণঘাতী ছিল বলে অনেকে মনে করেন। ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট হয়েছিল সেখানে তাদের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছিল। 2016 সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আল কায়েদার সাথে সম্পর্ক ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নামই রাখা হয় হায়াত তাহরির আল শাম এবং পরে এর সঙ্গে আরও কিছু ছোট ছোট গোষ্ঠী যোগ হয়। গত 4 বছরে মনে হচ্ছিল সিরিয়া যুদ্ধ শেষ হতে যাচ্ছে। দেশটির বড় শহরগুলোতে বাশার আল আসাদের শাসন ছিল, তবে কিছু অংশ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর মধ্যে ছিল পূর্ব দিকে কুর্দি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো। এগুলো সংখ্যাতে শুরু থেকেই সিরিয়া রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল না। বিশাল সিরীয় মরুভূমি এলাকা থাকা দলগুলো নিরাপত্তা হুমকি তৈরি করছিল, আর উত্তর পশ্চিমের ইদলিব প্রদেশ জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ছিল। এসটিএস ছিল ইদলিবের নিয়ন্ত্রকের ভূমিকায়। তারা এবার আলেপ্পোতে হামলা করে বিস্ময়ের জন্ম দিয়েছে। কয়েক বছর ধরে ইদলিব ছিল যুদ্ধক্ষেত্র, কারণ সরকারি বাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছিল। 2020 সালে রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। রাশিয়া দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে, আর তুরস্ক বিদ্রোহীদের সমর্থন জুগিয়েছে। প্রায় 40 লাখ লোক সেখানে বাস করত, যার বেশিরভাগই বিভিন্ন শহর থেকে বাস্তুহারা হয়েছে। আসাদ বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। আলেপ্পো ছিল আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র, সেখানে বিদ্রোহীদের বড় পরাজিত হয়েছিল। নিজের জয় নিশ্চিত করা বাশার আল আসাদ শুধু তার দুর্বল সামরিক বাহিনীর উপর নির্ভর করেনি, বরং তিনি আস্থা রেখেছিলেন রাশিয়ান বিমান শক্তি আর ইরানের সামরিক সহায়তার উপর। এর মধ্যে হিজবুল্লাহও ছিল। লেবাননে ইসরায়েলের আক্রমণে হিজবুল্লাহর পরিণতি এবং সিরিয়ার ইরানের সামরিক কমান্ডারদের উপর ইসরায়েলি হামলাও বিদ্রোহীদের আলেপ্পোর দিকে হঠাৎ যাত্রা শুরু করতে উৎসাহ জুগিয়ে থাকতে পারে। গত কয়েক মাসে ইসরায়েল ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। এর ফলে সিরিয়ায় থাকা হিজবুল্লাহ নেটওয়ার্কের মারাত্মক ক্ষতি হয়। এরা না থাকলে আসাদের বাহিনী হয়তো আরও আগেই পরাজিত হতো।